আজকে যদি আপনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যিনি আছে তার বক্তব্যটা যদি শোনেন, উনি কিন্তু বলছে যে আমরা কিন্তু আহত হইছি, যে বাংলাদেশ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে ওখানে আমাদের উপরে যে আক্রমণ হয়েছে এটা নিয়ে আপনার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী তিনি বলেছেন বাংলাদেশ সরকার এই পর্যন্ত ইরান যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে সে ব্যাপারে আমাদের কিছু কষ্টের জায়গা আছে। বাংলাদেশের পক্ষ থেকে কেবল যুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিন্তু কোনো নিন্দা জানানো হয়নি মার্কিন আগ্রাসনের। এই প্রশ্নটা আমি আপনাকে করতাম কিন্তু মানে এরপরেই যদি একটু বলেন আর কি যে বিষয়টা ঠিক হলো কিনা। না, এই যে জলিল সাহেব যে মানে আপত্তিটা জানাইলেন, উনি কিন্তু এটাও বলছেন যে রাশিয়া এবং মানে চীনের মতো অমুসলিম রাষ্ট্র নিন্দা জানাইছে, কিন্তু আপনারা মানে আমাদের উপরে যে আক্রমণ হয়েছে এটা নিয়ে কোনো নিন্দা জানান নাই। তো তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি এটা নিয়ে কোনো অভিযোগ করবেন কিনা। তো জলিল সাহেব বলছেন না, আমি অভিযোগ করব না, কিন্তু আমার যদি তারেক রহমান সাহেবের সাথে দেখা হয় তাহলে আমি তাকে এই ব্যাপারটা জানাবো, আমাদের কষ্টের কথাটা তাকে জানাবো। তো এই যে দেখেন যে মুসলিম উম্মার ভিতরে যে ইরানের প্রতি যে একটা ইয়া আছে, সফট কর্নার আছে, এই সফট কর্নারটা আমেরিকা যদি ল্যান্ড ইনভেশন শুরু করে তাহলে কিন্তু আরো তাতায় উঠতে পারে। তো তখন কিন্তু দেখা যাবে যে কিছু ইয়াং লোকজন ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েও দিতে পারে, যে তারা ওখানে, যেমন এই যে আপনি অলরেডি রমজান কাদিরভের কথা কিন্তু শুনতেছেন, তার মানে তার ওখান থেকে মুসলিম যারা আছে, সৈন্য যারা আছে তারা ওখানে চলে আসবে। এবং আপনি শিয়া মিলিশিয়া বলে একটা বিষয় আছে নাকি ইরাকে, শিয়া মিলিশিয়া? শিয়াদের না, ওদের তো অনেক ধরনের ফোর্সই আছে, যেমন ধরেন আইআরজিসি যেটা আছে এটা তো ওদের মেইন আর্মি না, এটা হচ্ছে ওদের পলিটিক্যাল আর্মি, চায়নার মতো। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের মানে উপকরণ নেই আছে ওই জায়গায়। তো ল্যান্ড ইনভেশনের ব্যাপারে যেটা আপনি জিজ্ঞেস করলেন, এটার সম্ভাবনা আমি খুব কম দেখতেছি, কিন্তু ওই অযৌক্তিক কাজ করাই ট্রাম্পের কাজ, সো সে এটা আবার করতেও পারে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার ল্যান্ড ইনভেশনের ব্যাপারে। আর এবার আপনি যদি জিজ্ঞেস করছেন যে পারমাণবিক সম্ভাবনার কথা, পারমাণবিক সম্ভাবনাটাও ক্ষীণ। পারমাণবিক সম্ভাবনাটা ক্ষীণ বেশ কিছু কারণে। সেটা হচ্ছে যে ধরেন ইরানের যেহেতু পারমাণবিক অস্ত্র নাই বলে সে দাবি করে, এবং আন্তর্জাতিক আণবিক সংস্থা যেটা আছে তারাও কিন্তু এখন পর্যন্ত এটাই বলে যে ইরানের কাছে পারমাণবিক বোমা নাই। তাহলে যেই দেশের কাছে পারমাণবিক বোমা নাই সেই দেশের উপরে পারমাণবিক বোমা যদি কেউ নিক্ষেপ করে, তাহলে বিশ্বের পারমাণবিক শক্তিধর অন্যান্য 8টি কান্ট্রির ভেতরে 7টা কান্ট্রি আপত্তি জানাবে বলে মনে। টোটাল যে 9টা কান্ট্রি আছে, এই 9টা কান্ট্রির ভিতরে আপনি 2টা বাদ দিতে হবে, একটা হচ্ছে আপনার আমেরিকা আর একটা হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, এখন এই বাদে বাকিরা আপত্তি জানাবে, এবং তখন এই যুদ্ধ কোন দিকে টার্ন নিবে এটা বোঝা খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকে এটা ম্যাগনিটিউডটা বোঝার জন্য বলতেছি আর কি, যে হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটম বোম ফেলছিল তখন কি বাংলাদেশের কারো গায়ে কিছু হইছে? হয় নাই। তার মানে হচ্ছে আপনি একটা অ্যাটম বোম মারার মানে, অথবা নিউক্লিয়ার একটা বোমা মারার মানেই পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা ওইরকম না। ঠিক আছে, এখন ধরেন তেহরানের উপরে একটা অ্যাটম বোম অথবা নিউক্লিয়ার বোম ফেললো, ঠিক আছে, তাহলে তেহরান ধ্বংস হবে, তাই তো? তেহরান ধ্বংস হওয়ার পরে যেটা হবে, এই যে ওদের কয়েক কোটি লোক মারা যাবে, এখানে কয়েক কোটি লোক মারা গেল, কিন্তু আপনি এর ফলাফলটা বোঝার চেষ্টা করেন। তেহরানে যখন নিউক্লিয়ার অ্যাটাক যদি হয়, তখন ইরানের যে 31টা কমান্ড আছে যারা মোজাইক ডিফেন্স সিস্টেমে যুদ্ধ করতেছে, এরা তখন পাগলের মতো মনে করেন যে পার্শ্ববর্তী যে কয়টা আরব রাষ্ট্র আছে সব কয়টা তেল খনি বলেন, পানির শোধনাগার বলেন, এগুলো সবকিছু উড়াই দিবে। ঠিক আছে, হরমুজের মধ্যে সে এক গাদা মানে মাইন ছড়াই দিবে। কারণ আপনি তেহরান ধ্বংস করলেই যে ইরান ধ্বংস হয়ে গেল তা তো না, 16 লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্র। আচ্ছা, আরেকটা ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে অনেকে মনে করে যে ইরানের আসলে আছে, সে স্বীকার করেন। ঠিক আছে, এখন যদি ওইটাও হয়, অথবা ধরেন কিমের হঠাৎ করে মনে হইলো যে না আমি ছোটখাটো 2টা মানে ইরান বন্ধুকে দিব, মানে উত্তর কোরিয়ার হ্যাঁ, কারণ সে যে লুকিয়ে লুকিয়ে ওরে দেয় নাই এটা নিশ্চয় দেখি।
তো এখন ওই নিউক্লিয়ারে গেলে আনসার তো নিউক্লিয়ারে হবে, কারণ এটা 1945 সাল না যে একমাত্র আমেরিকার কাছে আছে। সুতরাং আমার কাছে কেন জানি মনে হয় ভাই যে নিউক্লিয়ারের সম্ভাবনাটা কম। তাহলে আপনার কাছে কি মানে এতক্ষণের বিশ্লেষণের যে আউটকাম মনে হয় যে ট্রাম্প হয়তো এরকম হতে পারে যে আরো 2-1 সপ্তাহ আক্রমণ করে পরে নিজেকে নিজে জয়ী ঘোষণা করে চলে আসবে, এরকম কিছু একটা? অলরেডি তো সে নিজেরা বিভিন্নভাবে জয়ী ঘোষণা করতেছেই। হুম। সে তো বলতেছে যে ইরানের কোনো এয়ার ডিফেন্স নাই, আমরা তাদের ক্ষেপণাস্ত্র আস্তানা 90% গুড়াই দিছি, এরকম ক্লেম তো সে অলরেডি করতে শুরু করছে। এবং তার তো মনে করেন যে বিবিসি আছে, সিএনএন আছে, এদেরকে দিয়ে সে মনে করেন যে বিশাল দেখবেন যে ফক্স ঢাক নিউজ ঢোল আছে। পিটায়, এগুলা দিয়ে সে দেখবেন যে আমেরিকা এখানে নিরঙ্কুশ ভাবে জয়ী হয়েছে এরকম একটা ঘোষণা দিয়ে হয়তো চলেও যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো ছাড়তেছে না, এটি হচ্ছে কষ্ট। শেষ পর্যায়ে বাংলাদেশের এই অবস্থানকে আপনি সঠিক অবস্থান বলে মনে করেন কিনা, যে তারা যুদ্ধের ব্যাপারে উদ্বেগ জানায় কিন্তু এই আমেরিকা ইসরায়েল ইরানের উপর হামলা চালালো এটা নিন্দা তারা জানায় না। এখন আমাদের প্রেক্ষাপটে আসলে মানে সরকারের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন সংক্ষেপে? না এখন দেখেন সরকারের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। ধরেন একটা কোম্পানির কথাই ধরেন, কোম্পানিতে আমরা যারা ছোট ছোট কর্মীরা থাকি, তারা না অনেক জায়গায় অনেক কিছু বলতে পারি, ঠিক আছে, নিজেদের ভিতরে অনেক কথা বলতে পারি আমরা, এরে ওরে নিয়ে অনেক ধরনের কমেন্ট করতে পারি। কিন্তু ওই কোম্পানির এমডি সিইও তারা কিন্তু চাইলেই অনেক কিছু বলতে পারে না, তারা কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারেন না। একই রকম ভাবে রাষ্ট্রের কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে। এখন লাস্ট পর্যায়ে এসে আপনি প্রশ্নটা করলেন, এটার আনসারটা দিতে হলে একটু টাইম লাগবে। ফার্স্টে আপনার বুঝতে হবে ভাই, ধরেন মিশন ভাই, আপনার কাছে আমি 1 কোটি টাকা পাই, জি। ঠিক আছে, অথবা কথার কথা আপনার 1 কোটি টাকা আছে, এখন এই টাকা রাখার জায়গা আপনার নাই, আমার বাসায় একটা ভল্টে আপনি 1 কোটি টাকা রাখছেন, ঠিক আছে, এখন আমার সাথে আপনার রিলেশনটা কেমন হবে? আপনি দেখলেন যে হঠাৎ করে একজন বলছে যে ডেল ভাই লোকটা খারাপ, আম, মানে আমার ব্যাপারে নেগেটিভ কথা বলতেছে, আপনি কিন্তু আমাকে সেভ যদি নাও করেন অ্যাটলিস্ট চুপ থাকবেন। কেন চুপ থাকবেন? কারণ আমি যদি জানতে পারি যে আপনি আমার বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদের সাথে মিলছেন গিয়ে, তাহলে ন্যাচারালি আমি যেটা করবো ফার্স্টে আমি বলবো যে আসিস, তোর আমার কাছে যে রাখা আছে এটা নিতে আসিস, ঠিক? দিব 1 টাকাও দিব না। আচ্ছা, বাংলাদেশের রিজার্ভ কিসে ভাই? ইউএস ডলারে, ডলার। মার্কিন ডলার। জি। হ্যাঁ, এখন সৌদি আরব কাতার তারা টু সপ্তাহ করতে পারতেছে না ডলারের রিজার্ভের কারণে, বাংলাদেশের কি আসলে শক্তি আছে আমেরিকার এগেনস্টে কিছু বলার? হ্যাঁ, আজকে যদি আপনার রিজার্ভ ইউয়ানে হইতো তাইলে আপনি বলতে পারতেন। আমার কাছে মনে হয় এই সূত্র ধরে একটা পরামর্শ দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে দিনকাল পাল্টায় যাচ্ছে, বাংলাদেশের সরকারের উচিত আসলে অ্যাটলিস্ট 3 রকমের রিজার্ভ রাখা, কিছু 4 রকমের। একটা হচ্ছে ধরেন ডলারে রাখলো, আপনি ধরেন 50% ডলারে রাখেন, অসুবিধা নেই। মানে অর্ধেকই রাখেন ডলারে। হ্যাঁ, আপাতত ইনিশিয়ালি 30% রাখেন আপনি ইউয়ানে, ঠিক আছে, 20% না, আর 10% রাখেন আপনি ইউরো। গোল্ডে। গোল্ডে। হ্যাঁ, গোল্ডে রিজার্ভ রাখা যায়। আর বাকি 10% আপনার রাখা উচিত ইউরো। ক্রিপ্টো কারেন্সি। নো, ক্রিপ্টো কারেন্সি। আচ্ছা। ঠিক আছে, তো যাই হোক এটা এটা নিয়ে মানে আলোচনা হয়তো অন্য আরেকদিন করবো না। তো এখন এই জন্য আপনি লাস্টে যেটা জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ যে রিয়াকশন জানাইছে সরকারি ভাবে, এখন ধরেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ফ্যামিলি থাকে আমেরিকায়, বুঝেন না, উনি দীর্ঘদিন আমেরিকান সয়েলে ছিলেন, আমেরিকান স্টাইলে মনে করেন যে চিন্তা ভাবনা করেন। এখন লোকটা যে দেশপ্রেমিক না আমি এটা বলবো না, সে দেশপ্রেমিক লোক। আমার দেশের মন্ত্রী মহোদয় যেহেতু উনি, ওনার দেশপ্রেমের ঘাটতি আছে বলে আমার মনে হয় না। লোকটা উচ্চ শিক্ষিত এবং লোকটা কিন্তু বুদ্ধিমানও বটে। তাড়াতাড়ি মানে আমেরিকার পক্ষে বলে ফেলছে এটা ঠিক, বাট আমার ধারণা এটা বইলা সে কোনো একটা জায়গা ঠান্ডা রাখার চেষ্টা করছে, বুঝলেন না। সব ধরেন আজকে যদি ভাই আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, আজকে যদি আমাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, আমরাও তো চেষ্টা করবো আগে দেশের স্বার্থটা দেখতে ভাই, বুঝলেন না। কারণ আমি তো মন্ত্রী হিসেবে বেতন ভাতা সবই পাইতেছি, কিন্তু আমার মেইন কাজ কি? আমার কাজ হচ্ছে পররাষ্ট্র
মন্ত্রণালয়ের পারভিউতে বাংলাদেশের স্বার্থ দেখা। এখন এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আপনি যদি সমালোচনা করতে বলেন, আমি একটু সমালোচনা এইটুকুই করব যে আপনি এই নিন্দা টিন্দা না জানাইলেও তো আপনার কেউ জিজ্ঞেস করতো না। কে জিজ্ঞেস করে যে আপনি কিছু জানাইছেন কিনা, চুপ থাকতেন। তাই না? এই জন্য আপনি দেখবেন যে চুপচাপ যেসব দেশ থাকে এইসব দেশ কিন্তু আরামে থাকে। আমি আপনারা বলি, আপনি আলবেনিয়ার নাম শুনছেন না? শুনছি, আলবেনিয়া, জি, ওর পূর্ব ইউরোপের একটা প্রেসিডেন্ট, দেশ। হ্যাঁ, আপনি কখনো শুনছেন যে এই দেশটার প্রেসিডেন্ট কে, এই দেশটা কোনো কিছু করতেছে কিনা? কিছু জানেন না। হ্যাপি কান্ট্রি কিন্তু, বুঝছেন? তো আমার মনে হয় বাংলাদেশেরও এরকম একটা স্ট্র্যাটেজি ফলো করা উচিত, যেই জায়গায় মনে করেন যে আননেসেসারি মানে নয়েজ ক্রিয়েট না করে থাকতে পারলে ভালো। আর কথাই তো আছে, বোবা শত্রু নাই। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। এটা যদি করা যায়, ধরেন মানে আপনি কথা কখন বলবেন? যখন আপনার কথার দাম আছে। যেমন যখন 1980 এবং 88 সাল পর্যন্ত যখন ইরান ইরাক যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মধ্যস্থতাকারী হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। চিন্তা করেন উনি কোন লেভেলের নেতা ছিলেন, রাইট? আচ্ছা, উনি কিন্তু সার্ক দাঁড় করাইছিলেন নিজের হাতে। তো সার্ক কেন দাঁড় করাইছিলেন? কারণ এই ইন্ডিয়ার হেজিমনি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, ঠিক আছে? পরে কিন্তু মানে যখন জিয়াউর রহমান চলে গেল, খালেদা জিয়া শাসন চলে গেল, তখন কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে সার্কটাকে মেরে ফেলছে। এখন কিন্তু সার্ক খুবই দুর্বল একটা সংগঠন। আমরা যদি মানে আমাদের সেই ভেতরে যদি ওই শক্তিটা যদি সঞ্চয় করতে পারতাম, তাহলে যেটা সুবিধা হইতো, আজকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে একটা ওই আপোষ রফা পাকিস্তানের জায়গায় আমরা হয়তো পাঠাইতে পারতাম। অনেকে বলবে যে আরে খাইছে, মানে ভাই এটা কি বলতেছে? ভাই আমার কথা হচ্ছে যে আপনি যদি স্ট্র্যাটেজিক লেভেলে ভাবতে না পারেন, এটা আপনার দুর্বলতা, এটা আমার দুর্বলতা না। আমি তো মানে ফিল করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই লেভেলের একজন মানুষ, যিনি চাইলে আমেরিকা এবং ইরান দুইজনকেই বলতে পারে যে একটু থামো, তোমাদের এই যুদ্ধের কারণে আমাদের মতো ছোট ছোট দেশগুলা যাদের খুব বেশি রিজার্ভ নাই, তারা খুব কষ্টে আছি। আপনি আজকে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে পরে আপনি দেখবেন যে বিজনেস স্ট্যান্ডার্ডে একটা নিউজ আসছে যে সবার আগে জ্বালানি শেষ হয়ে যাবে পৃথিবীতে বাংলাদেশের, যদি এই যুদ্ধ চলে, ঠিক আছে? তো আমাদের যা আছে, যতটুকু আছে, এইটুকুকে গুছাইয়া যদি আমরা মনে করেন যে নিজেদেরকে আস্তে আস্তে শক্তিশালী করি, তারপরে আমরা ওই নিন্দা জানাবো, অভিনন্দন জানাবো, ওগুলা তখন করলে ভালো হবে। আমার দেশের মানুষের মনে করেন যে পেট্রোল পাম্পের লাইন দেখলে পরে মানে চোখে পানি চলে আসে। পেট্রোল না পায়া এক ট্রাক ড্রাইভার, না ডিজেল না পায়া এক ট্রাক ড্রাইভার ভাই নাকি পেট্রোল পাম্পের ম্যানেজারকে মেরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য কথা। প্রতিদিন মারামারি হইতেছে। আমার দেশের মানুষের বেকারত্বের হার যেভাবে বাড়তেছে, এগুলা বাদ দিয়ে মনে করেন যে ওই ইরানের নিন্দা জানানো আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়, ঠিক আছে? জি, জনাব ডেলিজ খান, অবসরপ্রাপ্ত মেজর, নিরাপত্তা বিশ্লেষক জনাব ডেলিজ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।